এরপরে সরাসরি দুদকের বিষয়ে আমরা অবশ্যই আমাদের মূল দায়িত্ব যেটি ছিল সেটার দ্বিতীয় অংশ হচ্ছে দুদকের সংস্কার। দুদকের সংস্কার ক্ষেত্রে যে বিষয়গুলো আমরা উল্লেখ করেছি তার মধ্যে প্রথম হচ্ছে যে দুদকের একটা সাংবিধানিক স্বীকৃতি আমরা চাই। দুদক আপনারা জানেন সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, এটা সাংবিধানিক মর্যাদা নেই, আমরা চাই দুদকে সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হোক। দ্বিতীয় হচ্ছে যে আমাদের দুদকের কমিশনার নিয়োগের ক্ষেত্রে অনেকগুলো সুস্পষ্ট প্রস্তাবনা আমাদের করা প্রতিবেদনে আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে যে দুদকের কমিশনারদের সংখ্যা বর্তমানে 3 জন আছে। আমরা সেই জায়গায় ন্যূনতম একজন নারী সদস্য সহ আমরা 5 জনের একটা কমিশন দেখতে চাই। সেই লক্ষ্যে আমরা সুপারিশ প্রণয়ন করেছি এবং এই 5 জনের মধ্যে এই কমিশনের মেয়াদ হবে 4 বছর। বর্তমানে 5 বছর নির্ধারিত আছে, আমরা চাচ্ছি এটাকে 4 বছর করা হোক। তাতে দুদকের মধ্যে ভাইব্রেন্সি এবং ডাইনামিজম হবে বলে আমরা বিশ্বাস করি। এর পাশাপাশি আমরা যেটা চাই যে 5 জন হবেন, 5 জনের পেশাগত ডিস্ট্রিবিউশন এমন হবে যাতে করে সংশ্লিষ্ট খাতগুলোতে কোনো ক্ষেত্রের একের অধিক সদস্য না থাকে, কোনো প্রাধান্য না থাকে, সেই বিষয়টা নিশ্চিত করতে হবে। আমরা দীর্ঘদিন দেখেছি যে এক্ষেত্রে আমলাতন্ত্র বিশেষ করে প্রশাসনের প্রাধান্য ছিল সবসময়, সেই জিনিসটা থেকে সরে আসতে হবে যৌক্তিক কারণে। তার কারণ হচ্ছে যে যেই কাজ দায়িত্ব দুদকের সেগুলো প্রতিপালনের জন্য যেই পেশাগত দক্ষতার প্রয়োজন, সেই সংশ্লিষ্ট পেশার প্রতিনিধিত্ব যদি সর্বোচ্চ পর্যায়ে না থাকে তাহলে সেটি কার্যকর ভূমিকা পালন করতে পারে না। আর তাছাড়া কমিশনারদের সংখ্যা বাড়ানোর কথা এই জন্য বলছি যে বাংলাদেশের দুর্নীতির ব্যাপকতা, গভীরতা এবং যে ধরনের দায়িত্ব দুদকের হাতে, সেটা 3 জনের জায়গায় 5 জনের হাতে নেতৃত্ব থাকলে সেটা সহজতর হবে। এরপর হচ্ছে যে আমরা আপনারা জানেন যারা দুদকের আইনে কয়েকটি পেশার প্রতিনিধিত্ব কমিশনের জন্য নির্ধারিত আছে। আমরা তার সাথে 3টি অন্য যে পেশা উল্লেখিত ছিল না সেখানে আমরা অন্তর্ভুক্ত করার কথা বলেছি, যার মধ্যে আর্থিক প্রতিষ্ঠান, হিসাব নিরীক্ষা এবং সুশাসন এবং দুর্নীতি প্রতিরোধ। এই ধরনের ক্ষেত্রে কমপক্ষে 15 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিবর্গ এই কমিশনে নিযুক্ত হওয়ার জন্য বিবেচিত হতে পারবেন এবং কারা সেটা করবেন সেটা পরবর্তী সুপারিশের মধ্যে আছেন। সেটা হচ্ছে যে কমিশনের একটা বাছাই কমিটি আছে, আপনারা জানেন আইনগতভাবে। এই বাছাই কমিটিটিকে আমরা নামকরণটা পরিবর্তন করতে বলছি, তার পিছনে যুক্তিটা আমরা পরে বলছি। এই বাছাই কমিটির নামকরণ হয়ে বাছাই ও পর্যবেক্ষণ কমিটি, এবং সেই যুক্তিটা হচ্ছে বাছাইয়ের পাশাপাশি তারা যে বাছাই কাজটি করবেন সেটির পাশাপাশি তাদের উপরে আমরা আশা করছি দায়িত্বটা অর্পিত হবে, পরামর্শ দিচ্ছি, সুপারিশ করছি যে দায়িত্ব অর্পিত হবে যে দুদক যে তার উপরে অর্পিত দায়িত্ব পালন করছে সেটি কতটুকু কার্যকরভাবে হচ্ছে সেইটার কোনো জবাবদিহিতার ক্ষেত্র বর্তমানে নেই। জবাবদিহিতার সুযোগ বর্তমানে নেই। যেটি আছে শুধুমাত্র বছরে একবার প্রতিবেদন জমা দিতে হয় রাষ্ট্রপতির কাছে, সেটা আসলে কাগজে দলিল ছাড়া কিছুই নয়। এর বাইরে তেমন কিছু জবাবদিহির ক্ষেত্র নেই দুদকের জন্য। এই জবাবদিহির দায়িত্বটা আমরা অর্পণ করতে চাচ্ছি আমাদের যে বাছাই কমিটির প্রস্তাব করছি সেটা তার হাতে। বাছাই কমিটিতে আমাদের যাদের মানে কম্পোজিশন হিসাবে যাদের নাম যাদের কথা আমরা বলছি তার মধ্যে হচ্ছে যে আমাদের বাছাই পর্যালোচনা কমিটি 7 সদস্যের হবে। আমরা প্রস্তাব করছি তারা হলেন প্রধান বিচারপতি ব্যতিরেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি, যিনি পদাধিকার বলে এই কমিটির প্রধান হবেন, চেয়ারম্যান হবেন। দ্বিতীয়, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। এরপর হচ্ছেন সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান এবং এর বাইরে হচ্ছেন আরও 3 জন সদস্য থাকবেন যারা জাতীয় সংসদের সংসদ নেতা কর্তৃক মনোনীত একজন প্রতিনিধি এবং জাতীয় সংসদের বিরোধী দলের প্রধান বিরোধী দলের নেতা কর্তৃক মনোনীত একজন প্রতিনিধি। এবং সর্বশেষ 7 নম্বর যিনি হবেন তিনি হচ্ছেন প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত দুর্নীতি বিরোধী সুশাসনের কাজে অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশের একজন নাগরিক। এই 7 জনের কমিটি বাছাই কমিটি এবং বাছাই ও পর্যালোচনা কমিটি নামে পরিচিত হবেন। তো বাছাই পর্যালোচনা কমিটি নিয়োগের ক্ষেত্রে সুপারিশ প্রদানের উদ্দেশ্যে যেই প্রক্রিয়াটা অনুসরণ করবেন, পদ্ধতি অনুসরণ করবেন, তার মধ্যে আছে পত্রপত্রিকা অনলাইনের মাধ্যমে কমিশনার পদের জন্য আবেদন বা মনোনয়ন আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করবেন। অর্থাৎ আমরা এই প্রক্রিয়াটাকে সম্পূর্ণ ওপেন প্রসেসের মাধ্যমে, কম্পিটিটিভ প্রসেসের মাধ্যমে হোক সেটা আমরা চাই।
জাতির স্বার্থে জনকল্যাণে তার এই যে প্রতিষ্ঠান ভূমিকা পালন করে জনগণের অর্থে পরিচালিত, সেখানে জনগণের অংশগ্রহণ যত বেশি অন্তর্ভুক্ত করা যায় সেটাই উত্তম। এরপর যে বিষয়টি আছে, প্রত্যেকটি যে আবেদনগুলো পাবেন বা মনোনয়ন পাবেন, সম্ভাব্য সকল প্রার্থীর সম্পদের হিসাব বিবরণী আবেদনকালেই বা মনোনয়নকালেই জমা দিতে হবে এবং সাথে পরিপূর্ণ জীবন বৃত্তান্ত দিতে হবে এবং রেফারি হিসাবে 2 জনের নাম প্রস্তাব করতে হবে। এবং এই যে যাদের মনোনয়ন বা যাদের প্রার্থিতা পাবেন তাদের মধ্যে থেকে কমিশন তাদের যে যোগ্যতার মানদণ্ড সেটাকে বিবেচনা সাপেক্ষে একটা কি বলে তালিকা প্রণয়ন করবেন, শর্ট লিস্ট আর কি যেটা বলা হয় প্রণয়ন করবেন এবং সেখানে সেই শর্ট লিস্টের উপর ভিত্তি করে তারা একটা মূল্যায়ন মানদণ্ডের উপর ভিত্তি করে তারা নির্বাচিত প্রার্থীদেরকে ইন্টারভিউর জন্য বা সাক্ষাৎকারের জন্য ধরেন বা ভাইভা পরীক্ষার মতো আর কি সেটার জন্য তাদেরকে সাক্ষাৎকারের জন্য আহ্বান করা হবে এবং সেই সাক্ষাৎকারকালে অন্যান্য বিষয়ের পাশাপাশি যে বিষয়গুলো বাছাই কমিটি বিবেচনা করবেন সেটা হচ্ছে যে দুদকের কমিশনার বা চেয়ারম্যান নিযুক্ত যদি হন তাহলে তারা দুদক সম্পর্কে তাদের চিন্তাভাবনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ইত্যাদি সম্পর্কে কমিশনের কাছে তারা বর্ণনা দিবেন বা তাদের উপস্থাপনা করবেন। তার উপর ভিত্তি করে কমিশন তখন এই বাছাই কমিটি কমিশনের জন্য প্রতিটি পদের এগেন্সটে 3টি করে নাম নির্ধারণ করবেন এবং সেই নামগুলো জনগণের জ্ঞাতার্থে 1 সপ্তাহের জন্য ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করবেন। 1 সপ্তাহ উন্মুক্ত থাকবে, তারপর 1 সপ্তাহ পর যদি যে প্রতিক্রিয়া বা যে তথ্য অতিরিক্ত তথ্য যেগুলো সংগৃহীত হবে তার উপর ভিত্তি করে কমিটি নির্ধারণ করবেন প্রতিটি পদের জন্য 2টি করে নাম এবং সেই 2টি করে নাম রাষ্ট্রপতির নিকট প্রেরণ করবেন। তার উপর ভিত্তি করে রাষ্ট্রপতি সেই কমিশন গঠন করবেন। এই হচ্ছে যে পদ্ধতি করে বাছাই কমিটি কমিশন গঠনের কার্যক্রমটার দায়িত্বটা সম্পন্ন করবেন। আর কার্যক্রম পর্যালোচনার ক্ষেত্রে যে বিষয়টি আমরা গুরুত্বপূর্ণ খুবই মনে করছি দুদকের জন্য এবং বাছাই পরিচালনা কমিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব, সেটি হচ্ছে যে প্রতি 6 মাস অন্তর দুদক তার কার্যক্রমের প্রতিবেদন তৈরি করে বাছাই পর্যালোচনা কমিটির নিকট উপস্থাপন করবেন, পেশ করবেন এবং এই প্রতিবেদনের বিষয়গুলি বাছাই পর্যালোচনা কমিটি একটা ফরম্যাট তৈরি করে দেবেন। তার উপর ভিত্তি করে সেই প্রতিবেদন তারা জমা দিবেন। তার মধ্যে যে বিষয়গুলি আবশ্যিকভাবে উল্লেখিত থাকবে তার মধ্যে আছে প্রাপ্ত অভিযোগের সংখ্যা, যাচাই বাছাই শেষে তদন্তে প্রেরিত অভিযোগের সংখ্যা, কী কারণে কতগুলো অভিযোগ আমলে নেওয়া হয়েছে বা হয়নি তার সংক্ষিপ্ত বিবরণ, দুর্নীতির ধরন ও মাত্রা অনুযায়ী তদন্ত বিচার কার্যক্রমে চলমান বিভিন্ন মামলার সংখ্যা, চলমান গোপন অনুসন্ধানের সংখ্যা ও ধরন, পত্রপত্রিকার প্রকাশিত গুরুতর এবং বৃহৎ আকারের দুর্নীতির অভিযোগ বিষয়ে দুদকের কার্যক্রমের বিবরণ, অর্থপাচার সংক্রান্ত তদন্ত ও বিচারের অগ্রগতি বিষয়ক প্রতিবেদন, রাষ্ট্রীয় সরকারি বিভিন্ন সংস্থার সহিত সহযোগিতার ব্যাপারে অবহিতকরণ, দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের ব্যাপারে প্রতিবেদন এবং দুদকের অভ্যন্তরীণ দুর্নীতি দমন বিষয়ে অগ্রগতি, সর্বোপরি দুদকের দুর্নীতি প্রতিরোধক কার্যক্রমের উপর বিবরণ। এই বিষয়গুলো এই 10টি বিষয়ের উপরে প্রতি 6 মাস পর এই কমিটির নিকট দুদক প্রতিবেদন দিবেন। এই প্রতিবেদন উপর নির্ভর করে আমাদের সেই কমিটি, যে প্রস্তাবিত কমিটি, তারা উন্মুক্ত শুনানির আয়োজন করবেন। সেখানে সাধারণ মানুষের প্রতিনিধিরা অংশগ্রহণ করার সুযোগ থাকবে এবং সেখানে বিশেষ করে নাগরিক সমাজ, গণমাধ্যম, বেসরকারি সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণের বক্তব্য প্রদানের সুযোগ থাকবে এবং শুনানি শেষে কমিটি তার লিখিত পর্যবেক্ষণ প্রকাশ করবে। তবে কমিটিকে নিশ্চিত করতে হবে যে শুনানির কারণে কোনো অবস্থায় যেন চলমান তদন্ত বা অনুসন্ধানের গোপনীয়তা লঙ্ঘিত না হয় এবং কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা মামলা সম্পর্কে আলোচনার সূত্রপাত না হয়। এটা ইন্টারন্যাশনাল গুড প্র্যাকটিস স্ট্যান্ডার্ডের অন্তর্ভুক্ত, আমাদের দেশের আইন অনুযায়ী সেটা। এবং কমিটি উক্ত শুনানিতে অনুসরণের জন্য একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর SOP যেটাকে বলা হয় সেটা তৈরি করবেন। তারপর ভিত্তি করে সবাইকে অবহিত করে শুনানি কার্যক্রমটি পরিচালিত হবে।
এটাকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হিসেবে ভাবছি, যেটা দুদকের জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে।